দর্শক, বঙ্গভবন থেকে ফেসিবাদের আইকন বিদায় নেবার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। আর তারপরে কি শোনা যাচ্ছে নোবেল বিজয়ীর পদধ্বনি। জামায়াতে ইসলামী এবং এনসিপির প্রবল চাপে চুপ্পুর বিদায়ের পর এবার পুরো দেশের নজর একটি মাত্র চেয়ারের দিকে। কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী পূর্ণ রাষ্ট্রপতি? আপনারা শুনলে রীতিমতো চমকে যাবেন যে জামায়াত এবং এনসিপির সবুজ সংকেত নিয়ে তারেক রহমান এখন এমন একজনকে বঙ্গভবনে বসাতে যাচ্ছেন যার নাম শুনলে খোদ বিএনপির অনেক নেতারই চোখ কপালে উঠবে। হ্যাঁ দর্শক, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু কেন হঠাৎ করেই ডক্টর ইউনূসকে পূর্ণ রাষ্ট্রপতি হিসেবে চাইছেন তারেক রহমান? এর পেছনে কি পশ্চিমা বিশ্বের কোনো আন্তর্জাতিক চাপ রয়েছে, নাকি এটি বিএনপির এক বিশাল রাজনৈতিক মাস্টার স্ট্রোক? চলুন দর্শক, রাজনীতির এই গোপন রহস্য আজ পুরোপুরি উন্মোচন করা যাক। রাজনীতিতে আজ যাকে আপনি গালি দিচ্ছেন, কাল তিনি যে আপনার ত্রাতা হবেন না, তার কি কোনো নিশ্চয়তা আছে? বাংলাদেশের বর্তমান রাজনীতির দিকে তাকালে এই একটি কথা অক্ষরে অক্ষরে মিলে যায়। বিএনপির অতীতের কথা এবং বর্তমানের কাজের দিকে তাকালে আপনি এক বিস্ময়কর সমীকরণ দেখতে পারবেন। একটা সময় ছিল যখন বর্তমান সরকারের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান এবং বিডার চেয়ারম্যান আশিকুর রহমানকে নিয়ে বিএনপির নেতারা সবচেয়ে তীব্র ভাষায় আক্রমণ করতেন। খোদ সালাউদ্দিন আহমেদের মতো শীর্ষ নেতাও খলিলুর রহমানকে প্রকাশ্যে বিদেশি দালাল বলে আখ্যা করেছিলেন। আর ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণের কারণে বিডার চেয়ারম্যান আশিককে বিএনপির কর্মীরা উপহাস করে হকার বলতেন। কিন্তু আজ দৃশ্যপটটি সম্পূর্ণ ভিন্ন এবং অবিশ্বাস্য। সেই খলিলুর রহমানই আজ বিএনপি সরকারের সবচেয়ে ক্ষমতাশালী এবং প্রভাবশালী মন্ত্রী হিসেবে কাজ করছেন। আর আশিকুর রহমানও একই পদে বহাল থেকে সরকারের অধীনেই অর্থনীতি সামলাচ্ছেন। খলিল এবং আশিকের এই ঘটনাটি একটি চরম বাস্তবতাকে আমাদের চোখের সামনে একেবারেই স্পষ্ট করে দিয়েছে। রাজনীতিতে বিএনপি মুখে যা বলে, অন্তরে সবসময় তা থাকে না। আর ঠিক এই নীতিতেই এবার বঙ্গভবনের জন্য ডক্টর ইউনূসকে বেছে নেওয়া হচ্ছে। দর্শক, 90 দিনের এক সাংবিধানিক উল্টো গণনা শুরু হয়ে গেছে বঙ্গভবনে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতির নির্বাচন সম্পূর্ণ করতে হবে। এই নির্বাচনটি কোনো সাধারণ নির্বাচন নয়। জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা ভোটের মাধ্যমে দেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। যেহেতু বর্তমান সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই এটা একেবারেই নিশ্চিত যে তাদের মনোনীত ব্যক্তি বঙ্গভবনের লাল গালিচায় হাঁটবেন। কিন্তু ঠিক এই জায়গায় এসেই তৈরি হয়েছে সবচেয়ে বড় এক রাজনৈতিক সংকট। দলের অনেক প্রবীণ এবং ত্যাগী নেতাই জীবনের শেষ বেলায় এসে এই সম্মানজনক পদটির জন্য ভেতরে ভেতরে তীব্র লবিং চালিয়ে যাচ্ছেন। নামের তালিকাটি মোটেও ছোট নয়। ক্ষমতাসীন দল বিএনপির ভেতরে এখন চরম দলাদলি এবং নীরব স্নায়ুযুদ্ধ চলছে। দলের অভ্যন্তরীণ গ্রুপিং এমন এক পর্যায়ে পৌঁছেছে যে একজনকে বঙ্গভবনে বসালে অন্য গ্রুপ চরম অসন্তুষ্ট হবে। দলের ভেতরের এই বিভেদ সৃষ্টি হওয়ার বিশাল সংখ্যাটি তারেক রহমান খুব ভালো করেই বুঝতে পেরেছেন। আর ঠিক এই কারণেই তিনি নাকি দলের ভেতর থেকে কাউকে রাষ্ট্রপতি বানাতে চাচ্ছেন না। তারেক রহমান চাচ্ছেন দলের বাইরে থেকেই সম্পূর্ণ অরাজনৈতিক এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নিরপেক্ষ কাউকে বঙ্গভবনের সিংহাসনে বসাতে। আর এর মাধ্যমেই তিনি দলের ভেতরের কোন্দল চিরতরে থামিয়ে দিতে চাইছেন। সুটকেস গোছানো শেষ, বিমানের টিকিটও নাকি কাটা হয়ে গেছে। ডক্টর ইউনূসকে নিয়ে এমন অবান্তর গুজব কারা ছড়াচ্ছিল? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পর থেকেই তাকে নিয়ে একের পর এক জল্পনা কল্পনার মেঘ জমেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নির্দিষ্ট রাজনৈতিক মহল বেশ জোরে সোরেই প্রচার করেছিল যে ক্ষমতা হস্তান্তরের পরপরই ডক্টর ইউনূস চিরতরে বিদেশে পাড়ি জমাবেন। কেউ বলেছিলেন তিনি আর রাষ্ট্র পরিচালনার আশেপাশেও থাকবেন না। কিন্তু প্রধান উপদেষ্টার পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর পরেই ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে একজন ঐতিহাসিক ঘোষণা দিয়ে সব গুজবের অবসান ঘটান। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় দেশবাসীকে জানিয়ে দেন, এই দেশে আমার জন্ম, এই দেশেই হবে আমার মৃত্যু। তিনি সাফ জানিয়ে দেন যে বিদেশে নয়, বরং গুলশানে নিজের বাসভবনেই তিনি স্থায়ীভাবে থাকবেন। তার এই একটিমাত্র বাক্য দিয়ে সব অপপ্রচারের মুখে কুলু পেটে দেওয়া হয়। ডক্টর ইউনূস যদি দেশেই থাকেন, তবে তাকে নিয়ে বিএনপির আসল পরিকল্পনাটা কি? এই একটিমাত্র প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই রাজনৈতিক বিশ্লেষকদের হাতে এসেছে এক মহা বিস্ফোরক তথ্য। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি
প্রথম এই তথ্যটি সামনে নিয়ে আসেন। তিনি জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি করার সরাসরি প্রস্তাব দেয়া হয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই প্রস্তাবটি গেছে খোদ তারেক রহমানের সিগন্যাল থেকেই। এর নেপথ্যের কারিগর হলেন সেই খলিলুর রহমান, যাকে একসময় বিএনপি দালাল বলতো। খলিলুর রহমান মন্ত্রী হয়েই আন্তর্জাতিক রাজনীতিতে ইতিমধ্যে বিশাল সুফল বয়ে এনেছেন। ভারতের সাথে সমানে সমানে কথা বলার সাহস পাবার পেছনেও খলিলুর রহমানের কূটনৈতিক অবস্থানের বড় একটি ভূমিকা রয়েছে। আর সেই খলিলুর রহমানই এখন জোর তাগিদ দিচ্ছেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার জন্য। আবেগ দিয়ে তো আর রাষ্ট্র চলে না। রাষ্ট্র চলে বিশ্ব অর্থনীতির অত্যন্ত জটিল এবং কঠিন হিসাব নিকেশে। আর এই হিসেবের খাতা মেলাতেই এখন বঙ্গভবনে একজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবচেয়ে বেশি প্রয়োজন। প্রথমত, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী ব্যক্তিত্ব। বিশ্বজুড়ে তার যে বৈশ্বিক গ্রহণযোগ্যতা এবং ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালু রয়েছে, তা বিশ্বের খুব কম রাষ্ট্রনায়কেরই আছে। তাকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসালে বিশ্ব দরবারে সরকারের এক অভূতপূর্ব আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এমনিতেই তৈরি হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হল তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্প। এই পণ্য সবচেয়ে বেশি যায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের বাজারে। ওই দেশগুলোর শীর্ষ নীতি নির্ধারকদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ এবং ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। তিনি বঙ্গভবনে থাকলে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর সাথে বিএনপি সরকারের সম্পর্কের পথ সুগম হবে। গার্মেন্টস খাতের বিভিন্ন শুল্ক বা বাধা খুব সহজেই প্রত্যাহার করা সম্ভব হবে। বৈশ্বিক অর্থ সংকটের এই কঠিন সময়ে বিশ্বব্যাংক বা IMF-এর মতো প্রতিষ্ঠানগুলো কার কথায় সবচেয়ে বেশি গুরুত্ব দিবে? নিশ্চিতভাবেই ডক্টর ইউনূসের কথায়। এই বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নেতাদের সাথে ডক্টর ইউনূসের ব্যক্তিগত যোগসূত্র রয়েছে। তিনি রাষ্ট্রপতি পদে থাকলে জরুরি সাহায্য এবং সহজ শর্তে বৈদেশিক ঋণ পাওয়া সরকারের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। ভূরাজনৈতিক মেরুকরণ এবং আন্তর্জাতিক বিনিয়োগেও তিনি একটি বিশাল ট্রাম্প কার্ড হিসেবে কাজ করতে পারবেন। আন্তর্জাতিক বহুজাতিক কর্পোরেশনগুলো যে দেশে আস্থা পায়, কেবল সেখানেই তারা সরকারি বৈদেশিক বিনিয়োগ বা FDI করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপ্রধান হলে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সেই হারানো ভারসাম্য আবারও ফিরে আসবে। এছাড়াও বৈদেশিক জলবায়ু তহবিল থেকে বিপুল অনুদান আনতেও তার পরিচিতি এক মোক্ষম অনুঘটক হিসেবে কাজ করবে। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার এই পরিকল্পনায় জামায়াতে ইসলামী এবং NCP কেন নীরব সম্মতি দিচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে এক বিশাল ভূরাজনৈতিক চালের ভেতরেই। দীর্ঘদিন পর ক্ষমতায় এসে বিএনপি সরকার যখন ভারতকে এড়িয়ে চীন, পাকিস্তান এবং তুরস্কের বলয়ে ঢুকতে চাইছে, তখন পশ্চিমা বিশ্ব যেন রুষ্ট না হয়ে যায়, সেটি নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। জামাত এবং NCP চায় আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের একটি শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ অবস্থান তৈরি হোক। এই কারণেই ফ্যাসিবাদের আইকন চুপ্পুকে সরিয়ে ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বকে বঙ্গভবনে বসানোর বিষয়ে জামাত এবং NCPর কোনো আপত্তি নেই। এটি তারেক রহমান এবং তার মিত্রদের জন্য এক ঢিলে দুই পাখি মারার মতো কৌশল। প্রিয় দর্শক, দেশের এই চরম ক্লান্তি লগ্নে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে কি আপনি প্রস্তুত? আপনার কি মনে হয়, তিনি বঙ্গভবনে গেলে কি দেশের অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক সত্যি ঘুরে দাঁড়াবে, নাকি বিএনপির ভেতর থেকে কোনো জ্যেষ্ঠ নেতাকেই রাষ্ট্রপতি করা উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।